নীলু, গুলি, ভ্যাবলাই, নন্টে কেউই সেদিন স্কুলে আসেনি। তাই সেদিন বেশ মন খারাপ ছিল। সঙ্গী সাথীদের ছাড়া আমার আবার একা একা স্কুলে যেতে ভালো লাগে না কখনোই। তার উপর আজ অঙ্ক না পারার জন্য শাস্তিস্বরূপ আমার প্রাপ্তি হয় মাস্টারমশাইয়ের বেতের বাড়ি। সবকিছু মিলিয়ে বেশ মন খারাপ করে বাড়ি ফিরলাম। বাড়ি ঢুকতেই মা জানালো ভবানী দাদু এসেছেন। এই ভবানী দাদু সম্পর্কে আমাদের প্রতিবেশী হন। পুরো নাম ভবানী চরণ চ্যাটার্জি। পেশায় উনি একজন কবিরাজি ডাক্তার। বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে রুগী দেখেন এবং নিজের ওষুধের গুণে তাদের আরোগ্য লাভ করান। ভবানী দাদুর সাথে আমাদের পরিচয় হয় আমরা হরিনাবি থাকার সময়। দাদু তখন মাঝে সাঝিয়ে আসতেন আমাদের বাড়ি। বাবা যেহেতু ওনাকে খুড়ো বলে ডাকেন, তাই সেই সূত্রে আমিও ওনাকে দাদু বলেই ডাকি। ভবানী দাদুর একটা মস্ত বড় গুণ হলো উনি একজন তুখোড় গল্প বলিয়ে। তাই ভবানী দাদু এসেছে শুনেই আমার মনটা এক নিমেষে ভালো হয়ে গেল। চট করে ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে পোশাক বদলে দৌড় দিলাম দাদুর ঘরের দিকে। গিয়ে দেখি দাদু কিছু পুরনো পুঁথিপত্র নিয়ে বসে মনোযোগ সহকারে কি সব যেন দেখছে আর বিড়ি টানছে। ঘরের ভেতর ঢুকে আমি বললাম, কি গো দাদু, কখন এলে? কেমন আছো বলো? এসেছো যখন এত সহজে কিন্তু তোমায় ছাড়বো না। দাদু একটু হেসে বলল, ধীরে বাবু ধীরে, এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটার উত্তর আগে দিই বল দেখি। হ্যাঁ, আমি বললাম, সে তুমি তোমার মতো করে একটা একটা করে বলো। হ্যাঁ 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 বলছি বলছি সব বলছি। আমি যখন এসেছি ধর ওই বেলা 12টা মতন হবে। একটু ভুঁড়ু কুঁচকে বলল ভবানী দাদু। তা দাদু, এখন এখানে থাকছো তো কদিন? কদিন কি রে, এখন তো ভাবছি এখানেই থাকবো তোদের সাথে। হ্যাঁ, কোথাও থেকে সেরকম কোনো জরুরি তলব না এলে এখন আর অন্য কোথাও যাওয়ার আমার ইচ্ছে নেই। ভবানী দাদু 3 কুলে কেউ নেই, আর বিয়ে থাও করেননি। এমনিতে ডাক্তারি সূত্রে আজ এই গ্রাম কাল সেই গ্রাম, এভাবেই নানান জায়গায় ঘুরে বেড়ান। তাছাড়া দাদু একটু ভবঘুরে প্রকৃতির মানুষ, তাই তেমন কোনো কাজ না থাকলে নিজেই বেরিয়ে পড়েন নতুন নতুন জায়গার উদ্দেশ্যে। তুই যেন কোন ক্লাসে পড়িস? হ্যাঁ, আমায় জিজ্ঞাসা করলো ভবানী দাদু। আমি বললাম, এই তো দাদু, ক্লাস 7। সামনে টেবিলে রাখা পুঁথিগুলোর দিকে তাকিয়ে দাদুর উদ্দেশ্যে বললাম, আচ্ছা দাদু, এগুলো কি? দাদু বলল, এইগুলো আমার ঠাকুরদার কিছু পুরাতন পুঁথিপত্র। আমি আরেকটু বেশি কৌতূহলী হয়ে বললাম, কি আছে দাদু এই পুঁথিগুলোতে? দাদু বলল, এই পুঁথিতে কি আছে? এই পুঁথিতে আছে অমোঘ সমস্ত মন্ত্র, অস্বাভাবিক ক্ষমতা সম্পন্ন মন্ত্র, যা দিয়ে অপদেবতার উপর কর্তৃত্ব অর্জন করা যায়। আমার ঠাকুরদা খুব কম বয়স থেকেই শ্মশান সাধনার প্রতি ঝোঁক ছিল। তিনি ভারতের বিভিন্ন শ্মশানে ঘুরে অনেক শ্মশানচারী সাধকের কাছ থেকে নানান বিদ্যা শিখে নিয়েছিলেন। সেই সমস্ত বিদ্যাই তিনি লিখে রেখে গেছেন এই পুঁথিতে। আমি বললাম, ধুর, সত্যি সত্যি অপদেবতা বলে আবার কিছু হয় নাকি? দাদু বলল, হয়তো, আলবাদ হয়। আমি বললাম, দাদু তুমি ভূত দেখেছো? দাদু বলল, দেখেছি বই কি, কত এইসা এইসা ভূতকে জব্দ করে দিলাম। দাদু যে বরাবরই একটু অতিরঞ্জিত কাহিনী বলে সেটা অজানা কিছু না, তবে দাদুর গল্প শুনতে বেশ ভালোই লাগে। দাদু নিজের প্রশংসা শুনতে বেশ পছন্দ করে, তাই দাদুর একটু প্রশংসা করলে যে তিনি নিজের গল্প ঝুলি নিয়ে বসবে সেটুকু আমি ভালো করেই জানতাম। তাই যথারীতি গল্প শোনার লোভে আমি দাদুর প্রশংসা করে বলতে থাকি, দাদু তুমি তো তাহলে খুব সাহসী, বড় বড় ভূত জব্দ করা তো আর মুখের কথা না। দাদু নিজের প্রশংসা শুনে বেশ একটু উৎফুল্ল হয়ে বলল, এত বটেই রে, আমি কি এতদের মতন ভীতু ছিলাম নাকি? আমি বললাম, সেই সব ভূত জব্দ করার গল্প একটু শোনাও না শুনি। ভবানী দাদু খানিক চুপ থেকে বলল, তা তো শোনানোই যায়, তবে কি বলতো ভাই, গল্প শুধু শুনলেই হয় না, বুঝলি, সেটাকে অনুভব করতে হয়। হ্যাঁ, আর গল্প শোনানোর মতো উপযুক্ত সময় আর পরিবেশ না হলে গল্প ঠিক জমে না। হ্যাঁ, আমি একটু মুখ শুকনো করে বললাম, তাহলে কি তুমি গল্প শোনাবে না দাদু? দাদু বলল, তুই পাগল, কে বলেছে শোনাবো না? নিশ্চয়ই শোনাবো, তবে এক্ষুনি না। আর একটু সন্দেহ নাকি? তোর সব বন্ধুদের ডেকে নিয়ে চলে আসবি, আমি গল্প শোনাবো।
দাদুর কথা শুনে তো আমি বিশাল খুশি। এক প্রকার আনন্দে নাচতে নাচতে মাঠে গেলাম নীলু, গুলি, ভ্যাবলাই আর নন্টেকে ভবানী দাদুর গল্প বলার খবরটা দিতে। সবাই বিকেলে মাঠেই থাকে, আমিও ওদের সাথে যাই মাঠে। তবে আজ দাদুর সাথে কথা বলতে বলতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে খেয়ালই করিনি। যদিও ওরা কেউই ভবানী দাদুকে চেনে না, কিন্তু ওরাও আমার মতোই গল্প শুনতে খুবই পছন্দ করে। তাই গল্প শোনার মতো একটা লোভনীয় প্রস্তাব ওরা ফেরাতে পারবে না সেটা আমি ভালো করেই জানি। কিন্তু আমি যতক্ষণে মাঠে পৌঁছালাম ততক্ষণে মাঠ ফাঁকা। বুঝলাম যে সবাই আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছে। তাছাড়া এমনিতেই হালকা হালকা শীত পড়া শুরু করেছে, বেলা ছোট হতে শুরু করে দিয়েছে, আর তাই জন্যই হয়তো সবাই তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। মাঠে কাউকে দেখতে না পেয়ে আমি নীলু, গুলি, ভ্যাবলাই ও নন্টেকে ওদের বাড়ি গিয়ে ডেকে আনতে যাই। আসার পথে ওদেরকে ভবানী দাদুর কথা বলি। সব শুনে নন্টে বলল, তোর ভূত বলে আবার কিছু হয় নাকি? তোকে তো দাদু বানিয়ে বানিয়ে বললো আর তুইও বিশ্বাস করে দিলি যে উনি ভূতেদেরকে নাকি জব্দ করে বেড়ান। ওই সবই গল্প, বুঝলি, গল্প। উফ, আরে হোক না গল্প কথা, তাতে কি আছে? গল্প যদি বেশ জমকালো হয় তাহলে কিন্তু শুনতে মন্দ লাগে না, যাই বলিস, বলল গুলি। এবার আমি বললাম, আরে ঠিক আছে, চল চল, তাড়াতাড়ি পা চালা। বাড়ি পৌঁছে আমরা দেখি দাদু ইতিমধ্যে বারান্দায় একটা মাদুর পেতে হ্যারিকেন নিয়ে বসে বিড়ি টানতে টানতে আমাদের জন্য অপেক্ষা করছেন। তার সাথে রয়েছে গরম গরম সিঙ্গাড়া ও জিলিপি। আমরাও গিয়ে বসলাম দাদুর পাশে। সামনে গরম গরম সিঙ্গাড়া আর জিলিপি দেখে আমাদের তখন জিভে জল চলে আসার জোগাড়। গ্রাম্য পরিবেশে সন্ধেবেলা খোলা বারান্দায় হ্যারিকেনের আলোয় বসে গরম গরম সিঙ্গাড়া ও জিলিপি খেতে খেতে গল্প শোনার মজা সে এক আলাদাই অনুভূতি। দাদু, বুবাই বললো আপনি নাকি ভূত ধরে ধরে বেড়ান। একটু ব্যঙ্গ করেই ভবানী দাদুকে কথাটা জিজ্ঞাসা করলো নন্টে। নন্টের মুখে কিছুই আটকায় না। এমনিতেই আমাদের মধ্যে নন্টের বরাবরই সবকিছুতে একটু সাহস বেশি। তোদের দেখার দূর কতটা হে ছোকরা, এই মহাবিশ্বে তোমাদের চোখে যা ধরা পড়ে না তাই কি শেষ কথা? দাদু, ওর কথা বাদ দাও, তুমি তোমার ভূত দেখার গল্প বলো, বললাম আমি। দাদু বলল, হ্যাঁ সে তো বলবো, কিন্তু সন্ধ্যাবেলা একটু চা না পেলে গল্প কি করে শুরু করি বল? কেন দাদু, হরি কাকা চা দিয়ে যায়নি তোমায়? দাদু বলল, সে আধা ঘন্টা আগে হরির কাছে এক কাপ চা চেয়েছিলাম, সে বেটা মনে হয় ভুলেই মেরে দিয়েছে। এবার আমি আমাদের বাড়ির চাকর হরি কাকাকে হাঁক দিয়ে বললাম, হরি কাকা, ও হরি কাকা, দাদু চাটা দিয়ে যাও। রান্নাঘর থেকে হরি কাকা উত্তর দিল, যাই ছোট কর্তা বাবু। মিনিট পাঁচেকের মধ্যেই হরি কাকা চা দিয়ে গেল। চায়ে চুমুক দিয়ে এবার ভবানী দাদু ফের একটা বিড়ি ধরালো। কি দাদু, এবার গল্প শুরু করুন, নাকি এখনো পর্যন্ত গল্প ফাঁদা হয়নি? নন্টে বলল, এই ছেলে, গল্প ফাঁদতে যাবো কেন শুনি? হ্যাঁ, তোর কি মনে হয় আমি সব বানিয়ে বলি নাকি? হ্যাঁ, নন্টের কথায় রেগে গিয়ে বলল ভবানী দাদু। নন্টে একটু ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল, না না দাদু, তা কেন হতে যাবে? আমি বললাম, নাও দাদু, এবার তুমি বলা শুরু করো তো দেখি। দাদু বিড়িটা শেষ করে বলতে শুরু করলো, আর যে ঘটনাটা বলবো সেটা প্রায় 20 বছর আগের কথা। আমার ডাক্তারি জীবনের প্রথম দিকের ঘটনা। ডাক্তারি শুরু করার প্রথম 2-1 বছর শহরেই ডাক্তারি করেছি। গ্রামের দিকে সেভাবে ডাক্তার বুদ্ধির প্রচলন তখন ছিল না বললেই চলে। গুলি বলল, তাহলে তখন গ্রামের লোকেদের অসুখ হলে ওরা কি করতো দাদু? দাদু বলল, তখন তাদের অসুখ হলে এই ঘরোয়া টোটকাতেই তার উপশম করত। একান্ত বাড়াবাড়ি না হলে তারা ডাক্তার ডাকতো না। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম, দাদু আবার বলতে লাগলো, ঘটনাটা ওই ধর 50-এর দশকের দিকে। সেদিন রোগী দেখতে একটু দেরি হয়ে যায়, তখন প্রায় রাত 8টা মতো বাজে। আমি সবেই ডাক্তারখানা বন্ধ করে বাড়ির দিকে রওনা দেব, ঠিক এমন সময় বছর 40-এর এক ব্যক্তি রীতিমতো হুড়মুড়িয়ে এসে পড়ে আমার সামনে। ডাক্তারখানার ভেতরে ঢুকেই সে আমার হাত ধরে ক্রমাগত বলতে থাকে, মোর মেয়েটাকে বাঁচিয়ে নেন বটে, ও ছাড়া মুদের আর কেউ লাই ডাক্তারবাবু। ওকে আপনি বাঁচিয়ে নেন, ওকে ছাড়া মইরা যাবো ডাক্তারবাবু, আপনি বাঁচিয়ে নেন ওরে। বলেই কান্নায় ফেটে পড়ে লোকটি।
আরে আরে আপনি শান্ত হন, শান্ত হয়ে বসুন তো আগে। একটু জল খান আগে। টেবিলে রাখা জলের গ্লাসটা লোকটির দিকে বাড়িয়ে দিয়ে বললাম। এক নিঃশ্বাসে পুরো গ্লাসের জলটা শেষ করে তিনি ফের কান্নায় ফেটে পড়েন। ওনার হাত থেকে গ্লাসটা নিয়ে আমি বলি, কি মুশকিল, এত কাঁদবেন না। কি হয়েছে আপনার মেয়ের? আমাকে না বললে আমি কি করে বুঝবো বলুন দেখি? হ্যাঁ, না কেঁদে কি হয়েছে সবটা আমাকে খুলে বলুন তো। লোকটা এবার কান্না থামিয়ে বলল, মোর একটাই মাত্র মেয়ে বটে, এই সেবারে করে 10 বছর বয়স হলো ডাক্তারবাবু। খুব ছটফটে আর হাসি খুশি মোর মেয়েটা। তবে এই প্রায় 1 সপ্তাহের উপর হবে মেয়েটা জ্বরে ভুগছে ডাক্তারবাবু। প্রথম 3-4 দিন ঘরোয়া উপায় জ্বরটা সারানোর চেষ্টা করেছিলাম বটে, তবে 5 দিনের মাথায় জ্বর সারছে ক্লাই দেখে গ্রামের এক বৌদিকে দেখায়। প্রথম দিন তিনি এসে জড়িবুটি দিতে জ্বর কিছুটা সেরেছিল বটে। সেদিনই মোর মেয়েটা একটু উঠে বসেছিল। আবার আমার স্ত্রী বদ্যিমশাইয়ের কথা মতো ওরে বেলার দিকে একটু ভাত খাবায়। তবে খাবার কিছুক্ষণ বাদেই মেয়ের মুর সে কি বমি, আর তারই সাথে সাথে পাল্লা দিয়ে ধুম জ্বর। ফের বদ্যিমশাইরে ডেকে পাঠাই। উনি এসে ওষুধ দিতে বমিটা বন্ধ হয় বটে, কিন্তু জ্বর কিছুতেই থামেকলাই। উনি টানা 2 দিন ধরে চেষ্টার কোনো শেষ রাখেকলাই, কিন্তু অনেক চেষ্টা করেও কোনো লাভটা হয়লাই বটে। চিন্তায় মুদের ঘুম খাওয়া দাওয়া সব উঠে গেছে মাথায়। ওর মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে ক্লাই। আমার ভাই তো এই শহরে থাকে, ওর মুখে আপনার নাম তো অনেক শুনেছিলাম বটে। সারা কলকাতায় নাকি আপনার মতো ডাক্তার আর একটাও লাই। বাহ দাদু, এটা তো বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, কলকাতার বাইরে প্রত্যন্ত গ্রামেও কিনা জানে আপনার মতো ডাক্তার কলকাতায় আর একটাও নেই। আচ্ছা দাদু, কলকাতায় কি তখন কেউ ডাক্তারি করতো না? হুট করে কথাগুলো বলে বসে নন্টে। কি মনে হচ্ছে নন্টে, আমি সব বাড়িয়ে বলছি নাকি? নন্টের কথা রেগে গিয়ে বলে ভবানী দাদু, নাকি তোর মনে হয় যে আমি ভালো ডাক্তার নই? উফ নন্টে, তুইও না গল্পের মাঝে কথা বলে গল্প শোনার মজাটাই নষ্ট করে দিচ্ছিস। আপনি রাগ করবেন না দাদু। তারপর কি হলো বলুন? এই বলে তখনকার মতো পরিস্থিতি সামলে নেয় নীলু। এবার শোন। ফের বলতে আরম্ভ করে দাদু। এরপর রীতিমতো লোকটা আমার 2 হাত চেপে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আপনি মোর সঙ্গে চলেন ডাক্তারবাবু, মোর মেয়েটাকে আপনি বাঁচিয়ে নেন। আমি তখন ওনাকে বলি, কাঁদবেন না, আমি নিশ্চয়ই যাব আপনার সাথে। আপনার মেয়ের আমি কিচ্ছু হতে দেবো না, আপনি কাঁদবেন না। ওনাকে খানিকক্ষণ সান্ত্বনা দিয়ে শান্ত করে জিজ্ঞাসা করলাম, আপনার বাড়ি কোথায়? কলকাতা থেকে আপনাদের গ্রাম কতদূর? উনি বললেন, মু থাকি নিশ্চিন্তপুর গ্রামে। কলকাতা থেকে মুদের গ্রাম অনেকটা দূর বটে। তখনকার দিনে এখনকার মতো এত যানবাহন ছিল না, তাই কলকাতা থেকে বহু দূরের একটা গ্রামে যাওয়া মানে 1 দিনের ব্যাপার। তাই পরের দিন সকাল সকাল বেরোবো বলে ঠিক করে ফেলি। সেই দিন উনি রাতের বেলা আমার বাড়িতেই কাটালেন। রাতে খাওয়া দাওয়ার পর আমি আমার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র, আমার কিছু পোশাক আশাক আমার সাথে করে নিয়ে নিই। পরের দিন সকাল সকাল আমরা যাত্রা করি নিশ্চিন্তিপুরের উদ্দেশ্যে। আগের দিন রাতে ওই ব্যক্তির শারীরিক ও মানসিক 2 অবস্থাই ভালো ছিল না বলে বেশি কিছু জিজ্ঞাসা করে আর ওনাকে বিরক্ত বোধ করায়নি। তবে পরের দিন সকালে আমি ওনার সাথে যাওয়ায় ওনার মনোবল বৃদ্ধি হয়েছে তা আমি ঢের ভালোভাবেই বুঝতে পারি। যাত্রা পথে ওনার সাথে আলাপ পরিচিতিটা বেশ সেরেই ফেলি আমি। বারবার ওনাকে দীর্ঘশ্বাস ফেলতে দেখে বুঝতে পারি যে উনি কিছুটা আশ্বস্ত হলেও চিন্তামুক্ত হতে পারেননি। ওনাকে জিজ্ঞাসা করলাম, কলকাতা থেকে আপনাদের গ্রামে যেতে কতক্ষণ সময় লাগে? উনি বললেন, ওই ধরেন 12 ঘন্টা মতো বটেই। আমরা যেহেতু সকাল সকাল রওনা দিছি, তাতে করে সন্ধ্যার মধ্যেই পৌঁছে যাব। আচ্ছা বেশ, তবে আপনার নামটা তো জানা হলো না মশাই।
লোকটি একটু লজ্জিত বোধ করে আমাকে বলল, মাফ করবেন বটে, আসলে মেয়েটার চিন্তায় আপনাকে নিজের পরিচয়টাই দিতে ভুলে গেছি। না না, এটাই স্বাভাবিক। এত ছোট একটা বাচ্চা এভাবে কষ্ট পেলে বাবা মায়ের তো চিন্তা হবে, সেটাই তো স্বাভাবিক নাকি? এবার লোকটি বলতে লাগলেন, হ্যাঁ ডাক্তারবাবু, তো তাও মনোবলটা ধরে রেখেছি। আর স্ত্রী, ও তো খাওয়া ঘুম সব ছেড়ে সারা দিনে রাতে মেয়ের পাশেই বসে আছে আর সমানে ভগবানকে ডেকেই চলেছে। কিন্তু ভগবান যে কথা কানে নিচ্ছে লাই বটে। বলে লোকটি একটি দীর্ঘশ্বাস ফেলে। আমি একটু ওনাকে আশ্বস্ত করে বলি, চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি ঠিক সুস্থ করে তুলবো আপনার মেয়েকে। লোকটি আমার হাত দুটো ধরে বলে, এখন একমাত্র আপনি ভরসা বটে ডাক্তারবাবু। এই বলে লোকটি খানিকক্ষণ চুপ থেকে তারপর নিজের পরিচয় দেন। মোর নাম কমলা শঙ্কর, বাড়ি কাছে বটে। নিশ্চিন্তপুর গ্রামের মোড়ল আছি। গ্রামের সবাই মুখে খুব সম্মান করে। বাপ ঠাকুরদার আমল থেকেই মোরা বংশ পরম্পরায় এই গ্রামের মোড়ল আছি। মোর জীবনে সজ্ঞানে কোনো পাপ কাজটা করে লাই, কিন্তু জানি না কোন পাপের আজ মেয়েটাকে শাস্তি পেতে হচ্ছে। ভগবান কোন পাপের শাস্তি মেয়েটাকে দিচ্ছে, কি আছে ওনার মনে কিছুই জানিক লাই বটে ডাক্তারবাবু। বলতে বলতে ফের কেঁদে ফেলেন কমলবাবু। আমি ওনার মনের অবস্থাটা খুব ভালোভাবেই বুঝতে পারছি তখন, কিন্তু সেই মুহূর্তে আমার ওনাকে শুধুমাত্র সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। যতক্ষণ না পর্যন্ত আমি গ্রামে পৌঁছে ওনার মেয়ের অবস্থা দেখছি, আমার কিছুই করার ছিল না। আচ্ছা দাদু, আপনি কি ওই কমলবাবুর মেয়েকে সুস্থ করতে পেরেছিলেন? কি হয়েছিল ওনার মেয়ের? কমলবাবুর মেয়ের জ্বরের কারণ কি? কোনো ভূত ছিল নাকি? এক নিঃশ্বাসে দাদুকে প্রশ্নগুলো করে গেল ভ্যাবলাই। দাদু একটু হেসে বলল, আরে রোসো বাবু, রোসো তো দেখি। গল্প শুনতে গেলে ধৈর্য হারালে যে চলবে না। ধৈর্য ধরে ধীরে ধীরে গল্প শুনলে তবেই না গল্প শোনার আসল মজা নাকি? এই বলে ভবানী দাদু ফের বলতে আরম্ভ করলো। কমলবাবু খানিক চুপ থেকে বললেন, জানেন ডাক্তারবাবু, মেয়ে সুস্থ হওয়ার জন্য হেন মন্দির তো লাই যে পুজো দিলাই। অনেকে বলল যে অপদেবতার দৃষ্টি পড়েছে, সেই জন্য শান্তি স্বস্তিক পুজোও করিয়েছি। গায়ের সবচেয়ে বড় বদ্যিকে দেখিয়েছি, তাও কোনো ফলটা পাইলাই। মেয়ের জ্বর কিছুতেই সারেকলাই। কথা বলতে বলতে আমরা যখন নিশ্চিন্তিপুর গ্রামে পৌঁছই তখন সন্ধ্যা হয়ে গেছে। গ্রাম পুরো নিশ্চুপ। গ্রাম্য এলাকা, তার উপর আজ থেকে 20 বছর আগের কথা। আমরা কমলবাবুর বাড়ির সামনে এসে পৌঁছতেই কমলবাবু দরজায় দুটো টোকা দিয়ে তারপর তার বাড়ির চাকরকে হাঁক দেন, পল্টু, দরজা খোল। খানিক বাদেই ভেতর থেকে চাকর পল্টু এসে দরজাটা খুলে দেয়। আমরা ভেতরে প্রবেশ করতেই পল্টু বলে, কর্তাবাবু, গিন্নিমাকাল সকাল থেকে কিচ্ছুটি মুখে তোলেন নাই। সেই ঠাঁয় রিমি মায়ের মাথার ধারে বসে ভগবানকে ডেকে চলেছেন। রিমি হলো কমলবাবুর মেয়ে। সদর দরজা দিয়ে ঢুকেই বাম দিকে কলতলা। পল্টু সেখানে আমাদের হাত পা ধোয়ার জল এবং এই হাত পা মোছার জন্য গামছা সবই জোগাড় করে রেখেছে। হাত পা ধুয়ে আমি কমলবাবুকে বললাম, আমার থাকার যেখানে ব্যবস্থা হয়েছে সেই ঘরটা আমাকে একটু দেখিয়ে দিলে ভালো হয়। বাইরের পোশাকে আমি রোগীর ঘরে ঢুকবো না। কমলবাবু আমার কথা মতো পল্টুকে ডেকে আমার ঘরটা দেখিয়ে দিতে বললেন। আমি ঘরে ঢুকে পোশাক পরিবর্তন করে রিমি যে ঘরে আছে সেই ঘরে ঢুকলাম। রিমির মাথার ধারে তার মা বসে আছে এবং বারে বারে জলপট্টি দিচ্ছে মেয়ের মাথায়। আমাকে ঘরে ঢুকতে দেখে কমলবাবু তার স্ত্রীকে বললেন, এবার উঠো শকুন্তলা, ডাক্তারবাবু এসেছেন বটে, উনাকে রিমিকে দেখিয়ে দাও। আমাকে দেখে এই সঙ্গে সঙ্গে শকুন্তলা দেবী আমার পা দুটো ধরে কাঁদতে কাঁদতে বললেন, আপনি মোদের শেষ ভরসাটো বটে। আপনি মোর মেয়েটাকে বাঁচাইয়ে দেন। ও ছাড়া যে মোর আর কেউ লাই ডাক্তার বাবু। ওর কিছু হলে মুই আর বাঁচব ক্লাই বটে।
আমি শকুন্তলা দেবীর উদ্দেশ্যে বলি, একে একে ছি 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 কি করছেন আপনি? এভাবে আমার পা ধরে আমার পাপ বাড়াবেন না। আপনি শান্ত হন, আমি দেখছি। আপনার মেয়েকে সুস্থ করার দায়িত্ব আমার। এই বলে আমি থার্মোমিটারটা বের করে রিমির শরীরের তাপমাত্রা মাপলাম। রিমির গায়ে তখন 104 জ্বর, কপাল যেন আগুনে পুড়ে যাচ্ছে। আমি শকুন্তলা দেবীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, রিমির শরীরে এখনো পর্যন্ত কি কি উপসর্গ লক্ষ্য করেছেন? শকুন্তলা দেবী বললেন, ওর প্রথম দিকটায় জ্বর তো আসছিল যাচ্ছিল বটে, তখন ওই ঘরোয়া টোটকাই ব্যবহার করি জ্বরটা সারানোর জন্য। তারপর জ্বর সারছেকলাই দেখে বদ্যি ডাকি, কিন্তু বদ্যি মশাইয়ের ওষুধটাও কাজ হয় নাই বটে। মাঝে একবার বমিও করেছিল, তবে বদ্যি মশাইয়ের ওষুধ খেয়ে তারপর বমিটা বন্ধ হলেও জ্বরটা সারেকলাই। মাঝে মাঝে কাঁপুনি দিয়ে জ্বর বাড়ছে মেয়েটার। আচ্ছা, আমি দেখছি বলে এগিয়ে গিয়ে রিমির মাথার ধারে গিয়ে বসলাম। রিমির পালস চেক করে জ্বর দেখেও তার মায়ের কাছে সব শুনে যা বুঝলাম তাতে এটা সাধারণ জ্বর নয়। তাহলে কি রিমিকে অপদেবতা ধরেছিল নাকি দাদু? তাই জন্যই কি রিমির জ্বর সারছিল না? জিজ্ঞাসা করল নীলু। আর সেই অপদেবতাকেই কি আপনি তাড়িয়েছিলেন? না, রিমির উপর অপদেবতায় ভর করেনি, বলল দাদু। তাহলে? গুলি জিজ্ঞাসা করল। আর বলছি সব বলছি। দাদু ফের বলতে লাগলো, রিমিকে ভালো করে পর্যবেক্ষণ করার পর বুঝতে পারলাম ওর ম্যালেরিয়া হয়েছে। এরকম কিছু একটা হতে পারে আন্দাজ করেছিলাম অবশ্যই, তাই সাথে করে ম্যালেরিয়ার ওষুধও নিয়ে এসেছিলাম। রিমিকে প্রথমে একটা ইঞ্জেকশন দিয়ে ওর বাবা মাকে বললাম, চিন্তার কিছু নেই, আপনাদের মেয়ে কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে, আমি নিজে এখানে থেকে ওর চিকিৎসা করব। আমার কথা শুনে কমলবাবু ও শকুন্তলা দেবী অনেকটা আশ্বস্ত হলেন। রাতের খাওয়া দাওয়া করে আমি নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। পরের দিন বেশ সকালই উঠে পড়লাম। কাল কমলবাবুর বাড়ি পৌঁছতে সন্ধে হয়ে যাওয়ায় অন্ধকারে সেভাবে বাড়িটা বুঝতে পারিনি। সকালে বাড়িটা ভালোভাবে দেখলাম। একতলা বাড়ি, তবে বিশাল বড় নয়। কিছু না হোক কম করে 8টা ঘর, সাথে একটা রান্নাঘর, একটা বসার ঘর, ঠাকুর ঘরও বেশ বড়, একটা সুন্দর বারান্দাও আছে। এক কথায় বলা যেতে পারে কমলবাবু বেশ সচ্ছল মানুষ। সকালবেলা উঠে দেখলাম বল্টু বারান্দা ঝাড় দিচ্ছে। কমলবাবু দালানে পাতা তক্তায় বসে তামাক টানছেন। শকুন্তলা দেবী ঠাকুর ঘরে বসে পুজোর জোগাড় করছেন। কিছুক্ষণের মধ্যেই ঠাকুর মশাই আসবেন নিত্য পুজো সারতে। আমি কমলবাবুর পাশে গিয়ে দাঁড়াতেই উনি বললেন, আরে ডাক্তারবাবু, এত সকাল সকাল উঠে পড়েছেন আপনি? আমি একটু হেসে বললাম, সকাল সকাল আর কই মশাই, 7টা বেজে গেছে তো। কমলবাবু বললেন, তা দাঁড়িয়ে কেন, বসুন। আমি বসতেই তিনি আমাকে বললেন, আপনি মানুষটা ভগবান আছেন বটে। কাল আপনি ওষুধ দেওয়ার পর মেয়েটা চোখ খুলে তাকিয়েছে। আমরা বসে কথা বলছিলাম, এমন সময় একজন লোক, দাদা বাবু গো, সর্বনাশ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল গো। বলতে বলতে এক প্রকার ঝড়ের বেগে কমলবাবুর পায়ের কাছে এসে পড়লেন। আরে আরে, এ কি করছিস বিলে? উঠ, কি হয়েছে তোর? লোকটির উদ্দেশ্যে বললেন কমলবাবু। লোকটি বলল, দাদা বাবু, সর্বনাশ হয়ে গেল গো, ছেলেটা যে মরে গেল গো দাদা বাবু। কি বলছিস রে? মরে গেল মানে? কি রে, কি হয়েছিল বিশুর? জিজ্ঞাসা করলেন কমলাবাবু। লোকটি বলল, কাল সন্ধ্যাবেলা ওর মার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তারপর আর বাড়ি ফিরে গেলাই। সব জায়গায় ওকে খুঁজেছি দাদা বাবু, কিন্তু কোথাও ওরে খুঁজে পাই নাই। আজ সকালে মদন আমার এসে কইল যে নাকি যোগমিত্রের ঘাটে বিশুর লাশটা দেখতে পেয়েছে পাশতে। দাদা বাবু গো, মুর জয়ে একটাই ছেলে গো দাদা বাবু, এখন কি করবো গো?
মোর বউয়ের মুখের দিকে তাকাতে পারছি নাই। ও তো শুধু নিজেকেই দোষ দিয়ে যাচ্ছে গো। সব শুনে কমলবাবু বললেন, বিশু তাহলে হয়তো কাল রাতের ঝগড়ার জন্য আত্মহত্যা করেছে। না দাদাবাবু না, মোর বিশু মাথা গরম ছেলে হতে পারে, কিন্তু তাই বলে আত্মহত্যা ও করবে লাই দাদাবাবু? ও এমন ছেলে নয় দাদাবাবু। নিশ্চয়ই কেউ মোর ছেলেটারে খুন করছে দাদাবাবু। লোকটা কান্না থামিয়ে তার ভাঙা ভাঙা গলায় বলল। কমলবাবু বললেন, ঠিক আছে, তুই যা, আমি আসছি। লোকটা যেতে আমি পুরো ব্যাপারটা জানতে চাইলাম। কমলবাবু বললেন, ও হলো বিলে দিনমজুরের কাজ করে। ওর ছেলে বিশু এমনিতে ভালো ছেলে হলেও একটু রাগচটা স্বভাবের। দোষের মধ্যে হলেও মাঝে মাঝেই জুয়া খেলে, আর তাতেই রোজগারের সব টাকাটা উড়িয়ে দেয়। আর সেই জন্যই বাড়িতে প্রায় ঝগড়া অশান্তি লেগে থাকে ওদের। সেসবের মীমাংসা করতে যেতেও হয়েছে মুখে বহুবার। আমি বললাম, তাহলে হয়তো আত্মহত্যাই করেছে। কমলবাবু বললেন, হ্যাঁ, হতেও পারে। যাই হোক, বেলা একবার যেতে হবে মুখে বিলের বাড়ি। ওর ছেলের শেষকৃত্যের ব্যবস্থাটা করার মতো ওদের কোনো লোকজন নাই। তিনকুলে ওদের কেউই লাই। দেখি পাড়ার কিছু ছেলেপিলে নিয়ে গিয়ে শেষকৃত্যের ব্যবস্থা করে দিয়ে আসবো। বেলার দিকে খাওয়া দাওয়া সেরে কমলবাবু বেরিয়ে যান। আমি বেলায় রিমিকে ওষুধ দিই এবং শকুন্তলা দেবীকে বলি রিমিকে একটু গরম ভাত খাইয়ে দিতে। এরপর আমি বিশ্রাম নিতে চলে যাই ঘরে। ঘরে গিয়ে যে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুম যখন ভাঙলো তখন প্রায় বিকেল হয়ে গেছে। মুখে চোখে একটু জল দিয়ে থার্মোমিটারটা নিয়ে রিমির জ্বর মাপতে চাই। রিমির শরীরের তাপমাত্রা তখন 100 ডিগ্রিতে নেমেছে। রিমির জ্বর সারছে আর রিমি একটু একটু করে সুস্থ হচ্ছে দেখে শকুন্তলা দেবীর বিবর্ণ মুখটা তখন একটু একটু করে উজ্জ্বল আলো ফুটে উঠছে। আমি শকুন্তলা দেবীকে বললাম, ভয়ের আর কোনো কারণ নেই, কয়েকদিনের মধ্যেই রিমি পুরো সুস্থ হয়ে যাবে। কমলবাবু যখন বাড়ি ফিরলেন তখন প্রায় সন্ধে হয়ে গেছে। বাড়িতে ঢুকতেই শকুন্তলা দেবী তাকে খবর দিলেন রিমি ধীরে ধীরে সুস্থ হচ্ছে। কমলবাবু হাত মুখ ধুয়ে পোশাক পরিবর্তন করে আগেই গেলেন রিমির কাছে। রিমির কাছে গিয়ে রিমি ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেখে উনি যেন বুকে বল ফিরে পান। আমার কাছে এসে আমার হাত দুটো ধরে বলেন, ডাক্তারবাবু, আপনি সত্যি ভগবান বটে। আপনার জন্য আজ মোর মেয়েটা সুস্থ হয়ে উঠেছে গো। না না, তেমন কোনো ব্যাপার নয়। আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনার মেয়েকে সুস্থ করার দায়িত্ব আমার, তাই সেই কথাই রাখছি আর কি। কমলবাবু পল্টুকে আমাদের জন্য 2 কাপ চা বানাতে বললেন। আমি আর কমলবাবু দালানে গিয়ে তক্ত বসে বসলাম। আমি একটা বিড়ি ধরিয়ে সবে 2 টান দিয়েছি এমন সময় হঠাৎ দরজায় টোকা, সাথে এক মাঝবয়সী পুরুষ কণ্ঠ। মরল মশাই, ও মরল মশাই, বাড়িতে আছেন? কমলবাবু গিয়ে দরজা খুলতেই সেই লোকটি ভেতরে প্রবেশ করল। কমলবাবু বললেন, এ কি শঙ্কর, তোমার চোখ মুখ এমন লাগছে কেন? সব ঠিক আছে তো? কোনো বিপদ হলো নাকি? ভেতরে প্রবেশ করা শঙ্কর নামক ব্যক্তিটি একটু চিন্তিত স্বরে বলল, আর বলবে ক্লাই মরল মশাই, বড় বিপদে পড়ে মোর আপনার কাছে এই রাতের বেলায় ছুটে আসা। কমলবাবু বললেন, কেন, কি হয়েছে শঙ্কর? খুলে বলো তো সব ব্যাপারটা। শঙ্কর বলল, আজ আজ মুদের খাওয়া দাওয়া সারতে বিকেল হয়ে যায়। তারপর ঘরের সব কাজ সেরে মোর বউ সন্ধেবেলায় বাসন মাজতে গেছিল ওই যোগমিত্তিরের ঘাটে। কিন্তু অনেক দেরি হচ্ছে, তাও ফিরছে ক্লাই দেখে আমি ঘাটে যাই। কিন্তু ওখানে কোথাও মোর বউকে মোর দেখতে পাইলাই। সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি মোড়ল মশাই, একটা জায়গাও বাদ দি নাই। কিন্তু কিন্তু কোথাও রে খুঁজে পাইলাই, কোথাও না। সব কথা শুনে কমলবাবু শঙ্করকে বলল,
ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, আমি দেখছি বটে ব্যাপারটা। আমি কিছু লোক পাঠাচ্ছি, তারা খোঁজ লিবে বটে। এখন বেশি চিন্তা করো লাই, যাও বাড়ি যাও। কমলবাবুর লোকটি ভারী দয়ালু এবং কর্তব্যপরায়ণ মানুষ। শুধু নামেই মোড়ল নন, বরং গোটা গ্রামের প্রতি ওনার যে গুরু দায়িত্ব সেটা অক্ষরে অক্ষরে পালন করেন ইনি। বলতে বলতে এবার একটু থামলো দাদু। কি হলো দাদু, থামলেন কেন? বলল ভ্যাবলাই। দাদু বলল, দাঁড়া দাঁড়া, আগে একটা বিড়ি ধরিয়ে নি। এই কখন বিড়িটা শেষ হয়ে গেছে। এই বাবাই, হরিকে আরেক কাপ চা দিয়ে যেতে বলতো। হ্যাঁ, একটু গলা না ভেজালে আর গল্প বলা যাচ্ছে না। এই বলে দাদু তার বিড়ির প্যাকেটটা বের করে একটা বিড়ি ধরালো। আমিও দাদুর নির্দেশ মতো হরিকাকাকে দাদুর জন্য 1 কাপ চা দিয়ে যেতে বললাম। প্রায় 10 মিনিটের মাথায় হরিকাকা চা দিয়ে গেল। হরিকাকা চা দিয়ে যেতে দাদু বলল, ধারা আগে গলাটা একটু ভিজাই, তারপর আবার বলা শুরু করব। এই বলে দাদু চায়ে চুমুক দেয়। তারপর আমাদের জিজ্ঞাসা করে, কিরে, তোদের গল্প কেমন লাগছে সবার? হ্যাঁ, নন্টে বলল, এতক্ষণ ধরে আপনার ভূত ধরার কাহিনী শুনবো বলে সেই কখন থেকে বসে আছি হাঁ করে, কিন্তু ভূত তো দূর, এখন পর্যন্ত ভূতের টিকিরও হদিশ পাওয়া গেল না। বলছি দাদু, আদপেও এই গল্পে ভূত আছে তো? দাদু বলল, দাঁড়া বাবু, তোদের তো দেখছি ধৈর্য বড় কম। হ্যাঁ, আর এই সবুরে মেওয়া ফলে শুনেছিস নিশ্চয়ই। একটু সবুর কত দেখি। হ্যাঁ, প্রথমেই ভূতের কথা বললে শুনতে ভালো লাগবে নাকি? সব ঘটনা বললে তবে তো বুঝবি। হ্যাঁ হ্যাঁ দাদু, তুমি বলা শুরু করো, বললাম আমি। দাদু আবার গল্প বলা শুরু করলো। তো হ্যাঁ, কোথায় ছিলাম যেন? হ্যাঁ, মনে পড়েছে। তো তখন তো কমলবাবুর কথা শুনে শঙ্করবাবুর বাড়ি চলে গেল। কমলবাবু পুরো গাঁয়ে শঙ্করের বউকে খোঁজার জন্য লোক পাঠিয়ে দিলেন, কিন্তু তাও কোথাও শঙ্করের বউকে খুঁজে পাওয়া গেল না। পরের দিন সকাল সকাল খবর এলো যোগু মিত্তিরের ঘাটে শঙ্করের বউকে খুঁজে পাওয়া গেছে। খবর পাওয়া মাত্র আমিও কমলবাবুর সাথে সেখানে যাই। ঘাটের চারিদিকে লোকে লোকারণ্য। শঙ্করের বউয়ের দেহটা তখনও জলের উপর ভাসছে। কমলবাবু কিছু লোক দিয়ে দেহটা জলের বাইরে নিয়ে আসেন। শঙ্কর কাঁদতে কাঁদতে কমলবাবুকে বলল, এইটা কি করে হয়ে গেল বটে মোড়ল মশাই? ওকে এইভাবে দেখতে হবে কখনো কল্পনা করিলাই আমি, মোড়ল মশাই। কমলবাবু কোনো রকমে শঙ্করকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। বেলা বাড়তে লোকের ভিড় কমে। আমি আর কমলবাবু যখন কমলবাবুর বাড়ি ফিরে আসি তখন প্রায় বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একবার রিমির কাছে যাই, তার শারীরিক অবস্থা এখন কেমন তা দেখার জন্য। ঘরের ভিতর ঢুকতেই দেখলাম যে শকুন্তলা দেবী রিমির মাথার ধারে বসে আছেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমি ঘরে ঢুকতেই উনি বললেন, জট্ট আর লাই বটে ডাক্তারবাবু, এখন আগের থেকে মেয়েটা অনেক সুস্থ আছে বটে। আমি রিমির কপালে হাত দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখলাম, সত্যিই তো আর জ্বরটা নেই রিমির। রিমি এখন ঘুমোচ্ছে। আমি শকুন্তলা দেবীকে বললাম, নিয়মিত ওষুধগুলো যেমন যেমন সময় যেভাবে খাওয়াতে বলেছি সেইভাবেই কিন্তু খাওয়াতে থাকুন, তাহলে আর 2 থেকে 3 দিনের মধ্যে রিমি একদম সুস্থ হয়ে যাবে, আগের মতো সারা বাড়ি দৌড়ে বেড়াবে। আচ্ছা যাই, আমি একবার কমলবাবুর সাথে দেখা করে আসি। শকুন্তলা দেবী বললেন, হ্যাঁ হ্যাঁ, যান না যান, উনি ছাদে আছেন। আমি ছাদে গিয়ে দেখলাম কমলবাবু আরাম কেদারায় বসে বসে তামাক টানছেন। আমি যেতে আমাকে বললেন, আসেন ডাক্তারবাবু আসেন, বলেন রিমির ব্যাপারে কি বুঝছেন বটে? রিমি এখন অনেকটাই সুস্থ, জ্বরটা আর একদমই নেই। তাও আমি আরও 2 দিন থাকবো এখানে। রিমি সম্পূর্ণ সুস্থ হলে তবেই আমি যাব, আপনাকে একদম চিন্তা করতে হবে না। কমলবাবু বললেন, আপনি যখন আছেন মোর আর চিন্তা করার দরকার নাই। আমি ছাদের পূর্ব দিকটা যেতেই আমার নজরে একটা বড় পুকুর পড়ল। পুকুরটা বেশ চেনা লাগলো। সকালে যে পুকুরটায় গিয়েছিলাম এটা সেই পুকুর বলেই তো মনে হলো। কমলবাবুকে জিজ্ঞাসা করতে উনি বললেন,
ঠিকই ধরেছেন বটে, এটাই সেই যোগমিত্রের ঘাট। মুদের ছাদ থেকে এটা বেশ ভালোভাবেই দেখা যায়। সত্যি কমলবাবুদের ছাদ থেকে চারপাশের দৃশ্যটা খুব সুন্দর। শহরে সারাক্ষণ ইট কাঠের দেওয়ালের ভেতর যেন ভালোভাবে নিঃশ্বাস নেওয়া যায় না, তবে গ্রামের পরিবেশে একটা আলাদাই শান্তি আছে। তা বিকেল হতে আমরা নিচে নেমে আসলাম। সন্ধ্যে থেকে রাত অবধি আমরা বেশ ভালোই আড্ডা দিলাম। সেদিন বেশ ক্লান্ত লাগছিল শরীরটা, তাই তাড়াতাড়ি শুয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয় আমার। ঘুম থেকে উঠে সারা বাড়িতে কোথাও কমলবাবুকে দেখতে না পেয়ে শকুন্তলা দেবীর কাছে ওনার খোঁজ করলে জানতে পারি উনি যোগমিত্রের ঘাটে গেছেন। আমি চোখ মুখ ধুয়ে বেরিয়ে পড়ি। যোগমিত্রের ঘাটে পৌঁছে দেখি আগের দিনের মতোই আজকেও বেশ ভিড় জমে আছে। ঘাটের একধারে কমলবাবুকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি ওনার দিকে এগিয়ে যাই। কমলবাবুর কাছে গিয়ে কি হয়েছে জানতে যাওয়ায় উনি বলেন, আর বলবে ক্লাই ডাক্তারবাবু, পরপর যে কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি ক্লাই। এই নিয়ে পরপর 3 জন জলে ডুবে মারা গেল, তাও এই যোগমিত্রের ঘাটেই। আর যারা যারা মারা গেল সবাই খুব ভালোভাবেই সাঁতার জানতো, তাই তাদের এভাবে জলে ডুবে মারা যাওয়াটা পুরোটাই অস্বাভাবিক বটে। আর আজ যার লাশটা পাওয়া গেছে সে একটা জেলে ছিল বটে, তার সাঁতারে পারদর্শিতা আমাদের চেয়ে ঢের বেশি। তার বাড়িতেও কোনো ঝগড়া অশান্তি হয় নাই যে সে আত্মহত্যা করবে। কমলবাবুর কথা শুনে পুরো ব্যাপারটা আমারও বেশ সন্দেহজনক লাগলো। পরপরে ভাবে 3 জন ব্যক্তির জলে ডুবে মৃত্যুটা সত্যি অস্বাভাবিক ব্যাপার। আমার মাথায় তখন হঠাৎ করে বিদ্যুৎ খেলে যাওয়ার মতো একটা কথা মনে পড়ে যায়। আমি সঙ্গে সঙ্গে কমলবাবুকে ডেকে বললাম, কমলবাবু, আপনি আপাতত বিকেলের পরে এই ঘাটে কোনো মানুষের আসা নিষিদ্ধ করে দিন। কমলবাবু কিছুটা বিস্মিত হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, কেন ডাক্তারবাবু, কি হয়েছে? মু তো কিছুই বুঝছিলাই। এত শুধু আমি এক্ষুনি আপনাকে বোঝাতে পারবো না কমলবাবু, আর আমি বললেও আপনি বুঝতে পারবেন না। শুধু আপাতত আপনি একটাই কাজ করুন, বিকেলের পর এই ঘাটে মানুষজনের আসা যাওয়া বন্ধ করে দিন। এই বলে আমি তীর বেগে ওখান থেকে কমলবাবুর বাড়ি ফিরে আসি। কমলবাবুর বাড়িতে যখন ফিরি তখন বেলা অনেক হয়েছে। কমলবাবুর স্ত্রী শকুন্তলা দেবী আমাকে শশব্যস্ত হয়ে ঢুকতে দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বটে ডাক্তারবাবু? আপনাকে দেখে মনে হচ্ছে আপনিও কিছু চিন্তাটা করছেন বটে। আমি ওনাকে কিছু বুঝতে না দিয়ে বললাম, না না, তেমন কিছুই নয়। আসলে অনেক বেলা হয়ে গেছে, রিমির ওষুধটা ঠিক সময় মতো খাওয়ানো হয়েছে কিনা সেটাই জানার জন্য তাড়াহুড়ো করে চলে এলাম আর কি। শকুন্তলা দেবী বললেন, হ্যাঁ ডাক্তারবাবু, রিমিকে ওষুধটা সময় মতোই খাইয়ে দিচ্ছি বটে। রিমি আগের থেকে এখন অনেক সুস্থ হয়েছে। আপনি এক কাজ করেন ডাক্তারবাবু, আপনি গিয়ে গাটো ধুয়ে নেন, আপনার খাবারটা বেড়ে দিচ্ছি বটে। আচ্ছা বেশ বলে আমি স্নান সারতে কমলবাবুর বাড়ির ঘাটে যাই। স্নান সেরে এসে কমলবাবুর সাথে একসাথে খেতে বসলাম। খেতে বসে কমলবাবু আমাকে জিজ্ঞাসা করলেন, ডাক্তারবাবু, মোর একটা প্রশ্ন আছে বটে। কি প্রশ্ন কমলবাবু? কমলবাবু খানিক চুপ থেকে বললেন, আপনি গ্রামের মানুষদের বিকেলের পর যোগমিত্রের ঘাটে নামতে বারণটা করলেন বটে, কিন্তু তার কারণটা তো এখনো পর্যন্ত বললেন নাই। ধৈর্য ধরুন কমলবাবু, খুব শীঘ্রই সবটা বুঝতে পারবেন। খাওয়া দাওয়া করে সোজা ঢুকে গেলাম ঘরে। ঢুকেই আমি পুরনো পুঁথিগুলো নিয়ে বসে পড়ি। বাবা দাদু, আপনি তো করতে গিয়েছিলেন ডাক্তারি, ওখানে আপনি আবার পুঁতি পেলেন কি করে? হ্যাঁ, একটু ব্যঙ্গ করে কথাটা বলল নন্টে। দাদু তখন নন্টের কথার উত্তরে বলল, আমি যেখানেই যাই আমার ডাক্তারির বইপত্রের সঙ্গে ঠাকুরদার দেওয়া পুঁথিগুলোও নিয়ে যাই। গুলি বলল, তারপর তারপর কি হলো দাদু? দাদু আবারও বলা শুরু করলো, আমার ঠাকুরদার কাছে শুনেছিলাম যে কিছু কিছু জলাশয়ে এমন কিছু প্রেত বসবাস করে যারা সন্ধ্যার পর জলাশয়ে আসা মানুষদের জলে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে। আমি পুঁথিগুলো নামাই সেই প্রেত সম্পর্কে বিস্তারিত জানার জন্য। কিছু পাতা উল্টানোর পর আমার চোখে পড়ে দেও নামক এক প্রেতের কথা। এই দেওর আবার 24 রকম প্রজাতি রয়েছে। তারই মধ্যে একটা হলো জল দেও বা জলমাসান,
খুব পুরনো কোনো পুকুর বা জলাশয়ে এই ধরনের প্রেতেরা নিজেদের ঘাঁটি গেড়ে বসে। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যহ ব্যবহৃত কোনো জলাশয়েও এরা মাঝে মাঝে চলে আসে। আর এই ধরনের জলাশয়ে যদি কেউ সন্ধ্যার পর নামে, তখন এই জলদেহ বা জলমাসান তাকে নিজের শিকার বানায়। এই জলদেহ বা জলমাসান বিশাল শক্তিশালী এক প্রকার প্রেত। সাধারণ মানুষের এর সাথে লড়াই করার ক্ষমতা নেই। সন্ধ্যাবেলা জলাশয়ে কেউ গেলে এরা তাদের পা ধরে টেনে নিয়ে যায় জলের গভীরে এবং সেখানেই তাদের শ্বাসরোধ করে ডুবিয়ে মারে। এই ধরনের প্রেতদের পরাজিত করার ক্ষমতা একমাত্র উগ্র মাসানি শক্তির সাধকদের পক্ষেই সম্ভব, যা সাধারণত তান্ত্রিকদের কাছে থাকে না। সাধারণত তান্ত্রিকদের পক্ষে এই প্রেতদের পরাজিত করা অসম্ভব। এর বাইরে কোনো তথ্য আমি ঠাকুরদার পুঁথিতে পাইনি। তবে বিভিন্ন গ্রামে ঘোরার ফলে আমার একবার এমনই একজন উগ্র মাসানি শক্তির সাধকের সঙ্গে পরিচয় হয়। তখন আমি ছিলাম ওই মিঠানি নামক এক গ্রামে। সেই গ্রামে থাকাকালীন গ্রামের লোকদের কাছে জানতে পারি যে সেই গ্রামের শ্মশানে এক মহা সাধক এসেছেন। তিনি নাকি একজন মহাসিদ্ধ কাপালিক। ছোট থেকেই আবার আমার এই সমস্ত শ্মশান সাধনার প্রতি আগ্রহ ছিল। সেই আগ্রহের বশেই আমি যাই ওই কাপালিকের সঙ্গে সাক্ষাৎ করতে। তবে যাওয়ার আগে আমাকে গ্রামের লোকেরা সাবধান করে বলেন যে ওখানে না যাওয়াই নাকি আমার পক্ষে ভালো। কিন্তু আমি সে কথা গ্রাহ্য না করেই একদিন ওনার সাথে সাক্ষাৎ করতে যাই। আমাকে দেখে প্রথমেই উনি বেশ ক্রুদ্ধ হন। রীতিমতো শ্মশানে থাকা চেলাকাঠ আমার দিকে নিক্ষেপ করতে থাকেন। সেই মুহূর্তে আমি ওখান থেকে কোনো রকমে পালিয়ে বাঁচি। তবে সেদিনই ঠিক করে নিয়েছিলাম যে ওনার সাথে আমি কথা বলবই। পরের দিন আমি আবারও একই সময় শ্মশানে পৌঁছই এবং সেই দিনও উনি একইভাবে আমাকে ওখান থেকে তাড়িয়ে দেন। তবে আমিও নাছোড় বান্দা। একবার যখন ঠিক করেছি ওনার সঙ্গে আমি কথা বলবো, আমি সেটা করেই ছাড়ব। আবারও তার পরের দিন আমি সেখানে উপস্থিত হই। কিন্তু অদ্ভুতভাবে সেদিন উনি আমাকে শ্মশানে যেতে দেখেও শান্তভাবে নিজের জায়গায় বসে থাকেন। আমি প্রথমটাই খুব ভয়ে ভয়ে এগোই। একটু এগোতেই উনি জয় মা বলে চিৎকার করে ওঠেন। তারপর আমার দিকে তাকিয়ে বলেন, এই দিকে আয় বেটা। আমি সাহস করে ওনার সামনে গিয়ে বসলাম। উনি আমাকে বললেন, কি চাই তোর, আর কেন বারবার এখানে আসিস? আমার প্রণাম নেবেন সাধু বাবা। ছোটবেলা থেকেই আমার শ্মশান সাধনার প্রতি একটা আলাদা আগ্রহ রয়েছে। ছোটবেলায় মাঝে মাঝেই চলে যেতাম বাড়ির কাছাকাছি থাকা শ্মশানে, যার জন্য বহুবার বাড়িতে বকাও খেয়েছি। এখানে এসে যখন আপনার ব্যাপারে জানতে পারি, তখন আমার আপনার সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ জাগে। আপনি আমাকে নিজের শিষ্য বানিয়ে নিন সাধু বাবা। উনি একটা হালকা হাসি দিয়ে বললেন, ধুর বেটা, এইভাবে কি শিষ্য বানানো যায় নাকি? শ্মশানের সাধনা মহা সাধনা, এ বড় কঠিন সাধনা। এ তুই পারবি না। এই সাধনার জন্য সংসারের সব মায়া ত্যাগ করতে হয়। আমি পৃথিবীর সমস্ত ইচ্ছা শক্তি এক জায়গায় করে বললাম, পারবো সাধু বাবা, আমি সব মায়া ত্যাগ করতে পারবো, তবে আপনি আমাকে নিজের শিষ্য বানিয়ে নিন। উনি এবার খানিকক্ষণ আমার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, তোর ভাগ্যে শ্মশান সাধনা নেই, তবে তোর মধ্যে কিছু দৈবিক শক্তি লাভের যোগ আছে। আমি তোকে সেই শক্তি লাভে সাহায্য করতে পারি মাত্র। এই বলে শুরু আমার শক্তি লাভের সূচনা পর্ব। প্রায় 6 মাস তার কাছে থেকে আস্তে আস্তে বিভিন্ন দৈবিক শক্তি লাভ করলাম। শক্তি লাভের শিক্ষার শেষ পর্বে আমি ওনার কাছে ওনার সাধনা সম্পর্কে জানতে চাই। প্রথমে উনি কিছু বলতে না চাইলেও অনেক জোর করার পর উনি বললেন, উনি দক্ষিণাকালীর সাধক এবং সেই জন্যই সাধনার সূত্রে তিনি অনেক শ্মশানের সিদ্ধি লাভ করেন। আর তার মধ্যে একটি হলো উগ্র মাসানি বিদ্যা। এই মাসান শক্তি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন যে, এর ব্যাপারে বিস্তারিত বলা নিষিদ্ধ বেটা, তবে তুই যদি কোনোদিনও শ্মশান শক্তির মুখোমুখি হোস, তবে তার সাথে আপাতভাবে লড়ে তাকে আগামী 100 বছরের জন্য বেঁধে রাখার বিদ্যা আমি তোকে শিখিয়ে দেব। তখন আমি জিজ্ঞাসা করলাম যে, আমি যে মাসান শক্তির মুখোমুখি হয়েছি সেটা আমি বুঝবো কি করে? তাতে উনি বললেন যে,
সঠিক সময় এলে তুই নিজেই বুঝে যাবি। সেদিন ঠাকুরদার পুঁথিতে জলদেও বা জলমাসান সম্পর্কে পড়ে বুঝতে পারি যে শ্মশানে সেই কাপালিক সেদিন আমাকে ওই প্রেত সম্পর্কেই বলেছিলেন। তবে যদিও ঠাকুরদার পুঁথিতে জলদেওকে বশীভূত করার কোনো উপায় লেখা ছিল না। মাসানকে বশীভূত করা বা পরাজিত করার ক্ষমতা যে আমার নেই সেটা আমি আগে থেকেই জানি। তবে কাপালিকের সেখান থেকে সেই বিদ্যার দ্বারা জলদেও বা জলমাসানকে আগামী 100 বছরের জন্য বেঁধে দেওয়ার ক্ষমতা আমার ছিল। কাপালিকের কথা শুনে বুঝেছিলাম যে মাসান এক মহাশক্তিধর আত্মা, যাদের পরাজিত করতে হলে উগ্র মাসান শক্তিতে সিদ্ধ হতে হয়। মাসানের সঙ্গে লড়ার সময় সে বিভিন্নভাবে আমাদের দুর্বল করে পরাজিত করে দিতে পারে। মাসানের উপর তাৎক্ষণিকভাবে কৃতিত্ব অর্জন করে তাকে বেঁধে দেওয়ার যে পদ্ধতি তিনি বলেছিলেন, আমি সেই পদ্ধতি দ্বারাই যোগুমিত্তিরের ঘাটে থাকা জলদেও বা জলমাসানকে আগামী 100 বছরের জন্য বেঁধে দেব বলে ঠিক করি। সেদিন বিকেলেই আমি কমলবাবুর সঙ্গে আলোচনায় বসি। কমলবাবুকে সব ব্যাপারটা খুলে বলতে উনি বললেন, কি বলছে বটে ডাক্তারবাবু? জলদেও তাকে তাড়ানোর কোনো উপায় কি আপনার জানা নাই? এভাবেই কি আমাদের গ্রামের মানুষরা একে একে মারাটা যাবে বটে? জলদেওকে পরাজিত করার ক্ষমতা তো আমার নেই, তবে তাৎক্ষণিক সময়ের জন্য তার উপর কর্তৃত্ব অর্জন করে তাকে আজ্ঞা দেওয়ার বিদ্যা আমার জানা। সেই বিদ্যার প্রয়োগ করে আমি আগামী 100 বছরের জন্য আপনাদের গ্রামের জলদেওকে বেঁধে দিতে পারি মাত্র। কমলবাবু বললেন, আপনি তাই করেন ডাক্তারবাবু, তাই করেন। হ্যাঁ, তবে তার জন্য আমার কিছু সামগ্রী প্রয়োজন হবে। আমাকে এক মহাযজ্ঞ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কমলবাবু বললেন, ঠিক আছে ডাক্তারবাবু, আপনার কি কি লাগবে আপনি বলুন, আমি কাল সকালের মধ্যেই সব জোগাড় করে দেব। শুনুন, তবে একটা শোল মাছ পোড়া, একটা ছাগল বলি দিতে হবে। মাসানকে তুষ্ট করতে হলে মাছ পোড়া আর রক্ত মাংস প্রয়োজন। আর তার সবুজোর আর যা যা সামগ্রী লাগবে সেটা আমি আপনার সঙ্গে বাজারে গিয়ে কিনে আনব। কাল রাতেই আমি যজ্ঞ করব। আর এই যজ্ঞের ব্যাপারে বা এই জল দেওয়ার ব্যাপারে কোনো গ্রামবাসী এক্ষুনি কিছু জানতে না পারে যেন। আর কাল সারাদিন যেন কেউ যোগমিত্তিরের ঘাটের ধারে কাছেও না আসে। আজ্ঞে ডাক্তারবাবু, আমি সব রকম ব্যবস্থা করে দেব। যেমন কথা তেমনি কাজ। পরের দিন সকালেই কমলবাবু একটি শোল মাছ ও একটি ছাগল কিনে আনেন। বেলার দিকে আমি কমলবাবুর সঙ্গে গিয়ে বাদবাকি প্রয়োজনীয় জিনিস কিনে আনি। যেহেতু সেদিন ঘাটের ধারে মানুষের আসা নিষিদ্ধ করা হয়েছে, তাই ঘাট পুরো ফাঁকা। আমি আর কমলবাবু মিলে প্রয়োজনীয় সামগ্রী সন্ধ্যার মধ্যেই ঘাটের ধারে জোগাড় করে ফেলবো বলে ঠিক করি। তারপর আমি একা রাতের বেলা যজ্ঞে বসব। সেই কথা মতো সন্ধ্যাবেলা আমরা যখন ঘাটের ধারে উপস্থিত হই, তখন দেখি সে আর এক বিপত্তি। এক চাষি সম্ভবত ধান বাঁধা থেকে সবে ফিরেছেন। গরমকাল, ঘেমে নেই একাকার। তিনি ক্লান্তি দূর করার জন্য ঘাটে স্নান করতে নামছেন। ভাগ্যবশত আমরা সেই মুহূর্তে ওখানে পৌঁছে যাওয়ায় কোনো মতে ওনাকে বাঁচিয়ে নিই। রাতের বেলা আমি যজ্ঞে বসলাম। যদিও সেই অর্থে মাসানকে পরাজিত করার মতো মহাযজ্ঞ করার সাধ্য আমার নেই। প্রথমেই মন্ত্র পড়ে জলাশয়ের চারিধার বেঁধে দিলাম। তারপর মাসানকে ডাকার জন্য যজ্ঞ শুরু করি। যজ্ঞ শেষে শোল মাছ পোড়া ও ছাগল বলি দিয়ে সেই রক্ত মাংস মাসানকে উৎসর্গ করে তাকে ডাকতে জলের ভেতর থেকে বেরিয়ে আসে সেই জল দিয়ে ওরফে জল মাসান। কি বিভৎস তার রূপ, কি বিভৎস সেই হাসি! না, আমি কোনোদিন সেই দৃশ্য বলতে পারবো না। আজও সে কথা ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এক নাকি সুরে বলে উঠল সেই জল দেও, কি আদেশ প্রভু? আমি সারা বিশ্বের সাহস এক জায়গায় জড়ো করে বললাম, এ জল দেও, আমি তোমায় আদেশ দিচ্ছি, আজ থেকে আগামী 100 বছর আর তুমি এই জলাশয়ে আসা কোনো মানুষের কোনো ক্ষতি করবে না, কাউকে তুমি হত্যা করবে না। এক বিকট হাসি দিয়ে খ্যাসখ্যাসে একটা স্বরে সে বলল, তাহলে আমি কি করে থাকবো? শিকার না করলে আমার কেমন করে চলবে? আমি তখন সেই জল দেওয়ার উদ্দেশ্যে বললাম, তুমি এখন আমার বশে, তাই আমার আদেশ যে তোমাকে পালন করতেই হবে।
আগামী 100 বছর তুমি এই জলাশয়ে আসা কোনো মানুষের কোনো ক্ষতি করবে না, কাউকে হত্যা করবে না। তার বদলে গ্রামবাসী তোমার কাছে প্রতি সপ্তাহে একটি করে ছাগলের বলি দেবে। আবারও এক বিভৎস হাসিতে চারপাশ ভরিয়ে দেয় জলদেও। যথাজ্ঞা প্রভু। বলে জলের তলায় চলে গেল। আমি লক্ষ্য করলাম আকাশের পূব দিকে উষা দেখা দিয়েছে। সারা আকাশ রাঙা হয়ে রয়েছে। খানিক বাদে দূর থেকে কমলবাবুকে উদ্বিগ্ন হয়ে ছুটে আসতে দেখলাম। কমলবাবু আমার নিকটে এসে বললেন, ডাক্তারবাবু, আপনি ঠিক আছেন তো? আমি বললাম, হ্যাঁ, আমি একদম ঠিক আছি কমলবাবু, আর চিন্তার কোনো কারণ নেই। জলদেও আর আগামী 100 বছর এই গ্রামের কোনো মানুষের কোনো ক্ষতি করবে না। তবে তার পরিবর্তে প্রতি সপ্তাহে তাকে এই জলাশয়ে একটি করে ছাগল বলি দিতে হবে শিকার হিসেবে, আর এর অন্যথা হলে জলদেও রুষ্ট হবে। কমলবাবু বললেন, আগে ডাক্তারবাবু, তাই হবে। তারপর কি হলো দাদু? জিজ্ঞাসা করলো ভ্যাপলাই। তারপর তো আমি ওই গ্রামের মানুষের কাছে একেবারে সাক্ষাৎ ভগবানের এক রূপের সমান হয়ে গেলাম। জলদেওকে আগামী 100 বছরের জন্য বেঁধে দিয়ে ওদের সমস্যা মুক্ত করে আমি তখনই ওই গ্রামের হিরো একেবারে, বুঝলি তো? আরও 1 সপ্তাহ গ্রামের মোড়ল কমলাশঙ্কর বাবু আমাকে তার বাড়িতে রেখে এক খাতির যত্ন করলেন। আপনার কথা কতটা সত্যি বা কতটা মিথ্যে সেটা না জানলেও গল্পটা বেশ ভালোই ছিল। নন্টে বলল। ভবানী দাদু বলল, আমাদের আপাত দৃষ্টির বাইরেও এমন অনেক জিনিস আছে যা আমরা জানি না। তোমরা এখনকার দিনের ছেলে পিলে সেসব যদিও মানতে চাও না। ঠিক আছে, চল এবার ওঠ সব। হ্যাঁ, ওঠ ওঠ, তোরা আবার পরে কোনো একদিন অন্য একটা গল্প শোনাবো। গলি বলল, দাদু, আমাদের সকলের তো রবিবার করে স্কুল ছুটি থাকে। আমরা কিন্তু প্রতি রবিবার আপনার কাছে আসবো গল্প শুনতে। আপনাকে কিন্তু গল্প শোনাতেই হবে। ভবানী দাদু বলল, আচ্ছা আচ্ছা, বেশ তাই হবে। তবে আজকের মতো এখানেই ইতি।